ability to choose the images that we're going to hold in our mind. We tap into an infinite source of supply. And we choose our luck. We can pick up other people's thoughts or we can originate thoughts. And when we bring those thoughts together, we create. আমার হাতটা কাটার আগে দুটো হাত ছাগলের মতো দড়িয়ে শক্ত করে বেঁধে দেবো। পারবি না পারবি না পারবি না কিভাবে চেষ্টা করতে হয় যে আমি ভালোভাবে জানি। ও কথা বলিস না রে ভাই, ও কথা বলিস না। এই আজকালকার দিনে কোনো ছেলেরা আজকে গোপালের মতো কদম্ব গাছে উঠে বাঁশি বাজায় না। তোদের মতো অত্যাচারীদের অন্যায় অবিচার দেখলে বাঁশও ধরতে পারে। সকাল সকাল একটু গা গরম করার কথা আলোচনা করছিলাম, মনটাকে আমি চাঙ্গা করছিলাম। পাগলটা সব বারোটা বাঁচিয়ে দিলে যখন এখান থেকে জায়গাটা পাল্টা। আমার এই জায়গাটার পরিবর্তন না করে তুই তোর চরিত্রটাকে পাল্টালে দুঃশাসনের দল। আজকে তোদের মতো দুঃশাসনের জন্যই আজকের এই সমাজের লেখকরা লিখতে বসেছেন। কি জানিস কি লিখতে বসেছেন জানিস? ঠিক কথা বলার ভয়ে আজকাল মানুষ কথা না বলে একটু একটু করে বোবা হয়ে যাচ্ছে। মানে মানসিক বোবা, তাই প্রতিবাদও বোবা। সেই জন্যই তো তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপে আজকে পঞ্চায়েতের কল্যাণ মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির মুখে আজকে মিথ্যেবাদী স্লোগান, রমাপদ চৌধুরীর বোর পলাশির পদাবলী কীর্তনীয় আসরে কলকাতার আধুনিক কীর্তনীয়রা গাইছে আমি কলকাতার রসগোল্লা ভারতবর্ষের লজ্জা, আপামর জনসাধারণের লজ্জা, তোদের লজ্জা। তাই আমার জায়গাটাকে পাল্টাতে না হলে পরিবর্তনের জোয়ারে তোদের মতো জ্ঞান হারা মনুষ্যত্ব চরিত্রহীনদের বাঁচার অধিকারটা থাকবে না রে। বেঁচে থাকার অধিকার তোদের হারিয়ে দেবে। জানি তুই পাগল,
কিন্তু এত বড় পাগল আমি জানতাম না। ভগবানপুর গ্রামে যে প্রতিবাদ করতে আসবে তাকে সবাই সুমস্তান বলে ডাকে। আর আমার মুসলিম মতন একরকম ছেলে পাল্টাবে আমার কলকাতার কালীঘাটের একরত্তি মেয়ে মমতা ব্যানার্জি যদি এই পশ্চিম বাংলার নীতিকে পরিবর্তন করতে পারে তাহলে এই ভগবানপুরের সজল মনসুররাও পরিবর্তন করতে পারবে। সজল জানি পরিবর্তনের ঝড়ে ফেটে যাচ্ছে দুর্নীতির মেঘ। আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি পরিবর্তনের গান লেখার জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলম ধরেছে, আর বঙ্কিমচন্দ্র ধরেছে কলম উপন্যাস লেখার জন্য, আর বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে সাহায্য করার জন্য হাত বাড়িয়েছে। আর কবি সুকান্ত ভট্টাচার্য ওই পরমাংশু রামকৃষ্ণর কাছে গিয়ে বলছেন, ঠাকুর আপনি তো গিরিশ ঘোষের ক্যান্সারটা নিজের শরীরে ধারণ করেছিলেন, তাহলে কবি সুকান্তের ক্যান্সারটাও আপনি ধারণ করুন। নেতাজি সুভাষ বোস সেদিন চিৎকার করে বলেছিলেন, তোমরা সেদিন আমাকে রক্ত দিয়েছিলে, আমি তোমাদের স্বাধীনতা দিয়েছি। কিন্তু 34 বছরের নেতারা কথা দিয়েছিলেন, কথা খেলাপ করেছে, কিন্তু নেতাজি কথা খেলাপ করেনি। মনসুর আমি শান্ত হতে চাই, কিন্তু যেখান থেকে শান্তি পাবো সেই শান্তি আমি সুর বন্ধ করলেই দেখতে পাই আমার সীতাকে ওরা জগন্ত চিতায় তুলে দিয়েছে, আর সীতা আশা আকাঙ্ক্ষাগুলো একটু করে ধ্বংস হয়ে গেছে। ভেঙে গেল আমার সাজানো ঘর। আমি অনেক কিছু করেছিলাম, আমার চোখের জল বন্যার আকার নিয়ে গেল আমার আশা আকাঙ্ক্ষাকে। এই ভগবানপুর গ্রামে যদি কেউ প্রতিবাদ করে তাকেই তো মরতে হবে পাগলা। তুই পুলিশ হয়ে তোর বউকে রক্ষা করতে পারছিলি, তাই পাবলিক কি করে নিজেকে রক্ষা করবে? একটা ভালো কথা মনে করে দিয়েছিস, আমি তো পুলিশ, আমাকে খুনি থানায় যেতে হবে। আমার বউকে যারা মেরেছে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে, অ্যারেস্ট করতে হবে, চার্জশিট লিখতে হবে। এখন তো আমার অনেক কাজ, গল্প করে আমার সময় নষ্ট করলে চলবে না। দেখেছ আমি পিস্তলটা টুপিটা কোথায় রাখলাম? প্রতিদিন ডিউটিতে বেরোবার সময় আমার টুপি আর পিস্তল আমি খুঁজে পেতাম না, কোথায় যে রাখতাম, আমার মনেই থাকতো না। আর আমার সীতা এসে আমাকে পিস্তল আর টুপি ধরিয়ে দিত,
আর তাড়াতাড়ি আসবে কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করবো। সীতা এসে আমার সামনে সেদিন ওকে কি সুন্দর লাগছিল, লাল বেনারসি পরেছিল, চুলে আর কি ছিল বেল ফুলের মালা, কপালে লাল রঙের সিঁদুর। এসে বলল দেখতে পাইনি, শোনো না, আমি মা হতে চলেছি। আমার কাছ থেকে কিনে নিয়েছিল, ও চিৎকার করে বলেছিল আমি পারিনি, অসম্ভব যন্ত্রণা হচ্ছিল আমার মাথায়, কপাল থেকে রক্তের পায়ের তলায় নেমে আসছিল। আমি শয়তান বলে কাছ থেকে ওকে ছিনিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু না, আমি তো পারিনি। সীতার পাতাল প্রবেশ হয়ে গেল। রাম পাগল পদবী নিয়ে রাজত্ব ছাড়ল, আড়াই রাবণের দল অযোধ্যা সিংহাসনে বসল। আর অসহায় বাল্মীকি রামায়ণ কেজির দরে বিক্রি হয়ে গেল এই মুদিখানার দোকানে। রিয়াকে আমার কেড়েছিস তোরা, হেগেছিস ঘরে বাড়ি, তোদের জীবনে মরণে কখনো কি ভুলিতে পারি? আমি আমি যদি কেউ হই স্বজন হরাতে সাজানে তবে সীতা আমি করেছি সারা এতক্ষণে পাগলাটা বারোটা বাজিয়ে দিল, এখন সারা বুড়িটা এসে আমার মাথাটা হাজির হয়েছে। ঘাট হয়েছে ঠাকুমা, ঘাট হয়েছে, আমি যাচ্ছি। একটা কথা বলছি শোন, ঘুরে বাজারে ঘুরে ঘুরে যদি কোনো সময় কোনো মেয়েদের নিয়ে টানাটানি করেছি, তাহলে হোগলার জঙ্গল থেকে তুই চুটি পাতা তুলে নিয়ে এসে না ন্যাংটা করে ঘষে দেবো। মরবি রে ঝামনা, চুলকে মরবি। আচ্ছা, আমিও কিন্তু হাল ছাড়বো না। কষি জামরুদে ওলামে ফোটা বই। তাহলে এবার হালকা হালকাই কথা বলছি। নে তুই তোর পেয়েছি, আর ওই ছাগলটার জন্য অপেক্ষা কর, আমি যাই ঘাটে গিয়ে চট করে একটা ডুব দিয়ে আসি। পরে ঠাম্মা ডুব দেবে পরে। আরে শোনো, আরে তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর আছে। তাড়াতাড়ি নে, তোর ওই হৃদয়ের বন্ধু আর তোর পরম আত্মীয় একেবারে এসে গেছি। তুমি যখন উল্টো পাল্টা বলছো, বেশ, তাহলে খুশির খবরটা আমি তোমাদের দেবো। ওরে ঝামনা, কি খুশির খবর শোনাতে এসেছিস তুই, তাই তাড়াতাড়ি বল। আসছি খুশি। কে আসছে কে? যে ছোটবেলায় তোমার পানির বাটা লুকিয়ে রাখতো, যে ছোটবেলায় তোমার টিফিন বাক্স থেকে টিফিন চুরি করে খেয়ে নিত, আর যে ভোরবেলায় আম বাগানে দৌড়ে যেত আম কুড়ানোর জন্যে,
আর যে ঠাম্মার কোলে মাথা রেখে রাজা রানীর গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ ঠাম্মা, হ্যাঁ, আমার সেই আগের অতি ছোট বোন ফুলকি আছে। হ্যাঁ বুঝলি, হ্যাঁ, ওই লন্ডন থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে আমার সেই আদরের ছোট বোন ফুলকি আজ গ্রামে আসছে। ঠিকই বলছি ঠাম্মা, আমি ঠিকই বলছি। আজই ফোন করছিল, লন্ডন থেকে কাল ফ্লাইট ধরে আসবে মুম্বাই, আর সেখান থেকে কলকাতা, আর কলকাতা থেকে ট্রেনে করে আসবে এই ভগবানপুরে আসছে ফুলকি। আমার যে কি আনন্দ হচ্ছে। সে তো হবেই। বাপ মা মরে যাবার সময় বলে, তোমায় তো বলেছিল যে সবাই তো ছেলে মানুষ করে, আর তুই তো তোর বোনকে মানুষ করেছিস। আর সেই ছোট্ট ফুলকি তোর বোন মানুষের মতো মানুষ হয়ে দেশে ফিরছে। আমি পেরেছি ঠাম্মা, আমি পেরেছি। আমি আমার বাবা মাকে দেওয়া কথা রাখতে পেরেছি ঠাম্মা। আমার কি খুব আনন্দ হচ্ছে। কতদিন পর আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে আমি আবার দেখতে পাবো, আবার কাছে পাবো। কত গল্প যে জমে আছে মনের মধ্যে। হ্যাঁ তোমরা যাও, এই সারা ভগবানপুরকে জানিয়ে দাও আমার সেই আদরের ছোট্ট বোন ফুলকি আজ গ্রামে আসছে। আরে ও দীপক, ও বিশু, তপন, শ্যামল, তোরা শোন, আমার সেই ছোট্ট বোন ফুলকি আয় গানে ফিরছে। ও সোনামাদি, ও জোসনার মা, তোমরা সবাই শোনো। আমার প্রিয় বন্ধু ফুলকি আবার এই ভগবানপুর গ্রামে আসছে। করে আনন্দ, করে আনন্দ, বাঁচবো ভালো, থাকবো ধরে, বাঁচবো ভালো, থাকবো ধরে, এই জীবন হাসি গানে আনন্দ হয়, আজকে বুঝি সুখে শান্তিতে সংসার করতে এই বিলাস বর্মনের বাড়িতে আমি এসে গেছি। ওই কথাই আছে না, ভাগে টাকা দিলে গৌরী সেন, আমার ক্ষেত্রে কিন্তু টাকা গৌরী সেন নয়, টাকা দেয় এই বিলাস বর্মন। এই আমাদের মতো বাপ খেলার মা ধরানো এই লাখ খাওয়া মালগুলোকে বিলাস বাবু আছেন বলেই তো আমরা বেঁচে আছি। ওই বিলাস বাবু ছিলেন বলেই তো দুবেলা দুটো হাঁড়ির ভাত খেতে পাচ্ছি আর কি। আপনি এমন ভাবে কথা বলছেন যেন সরকার আপনাকে মাইনে দেয় না, শুধু বিলাস বাবুর টাকা দিয়ে আপনার সংসারটা চলছে। আপনি তো বসে দুই করে চাইছেন, আমার থেকে
গেলে সরকারের কাছ থেকে মাইনাও নিচ্ছে, ওর বাবুর কাছ থেকে ঘুষও নিচ্ছে। আরে ঘুষ বলো না ভাইয়া, ঘুষ বলো না, ওই শব্দটা শুনতে বড্ড খারাপ লাগে, তাই আমারও তো একটু আপত্তি আছে। এই যে চারিদিকে একেবারে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, সরকার তাদের টাকা দিচ্ছে, এটা কি ঘুষ? না, এটা হলো তাদের সহানুভূতির মূল্যে। আবার ধরো এই কোন মন্ত্রী যদি জনসাধারণের কোনো কাজ করে দেয়, তাহলে সেই জনসাধারণকে ওই মন্ত্রীর নিচে দিয়ে টাকা দিতে হয়, আর এটা কি ঘুষ? না, এটা হলো পার্টি ফান্ডের চাঁদা। আবার ধরো ওই তারাপীঠ থেকে কামাখ্যা, কালীঘাট থেকে দক্ষিণেশ্বরের মন্দির, যেখানেই যাবে লাখো লাখো লোক, মা আমায় এটা দে, মা আমায় এটা দাও, মা মা গো আমাকে এটা দাও বলে কাঁদছে, আর বাক্সের মধ্যে। এটা কি ঘুষ? না, এটা ঘুষ নয়, এটা হলো প্রণামী। তাহলে জনগণ নিলে ঘুষ নয়, সরকার নিলে ঘুষ নয়, মন্ত্রী নিলে ঘুষ নয়, এমনকি ভগবান নিলেও ঘুষ নয়, শুধু সারা পুলিশ নিলেই ঘুষ। আপনার মধ্যে সারা খরচর লোক সালা আমি দুটো দেখি। কি করে দেখবে ভাইয়া, আমি তো বাপ মায়ের একমাত্র সন্তান। আসলে হয়েছে কি জানো, আমি জন্মাবার পরে আমার বাবার প্রেসার, টিবি, যক্ষা যত রোগ ছিল সব এসে গেল, তাই মা বললো থাক, ব্যাস আমি একা। সে কথাটা না হয় আমি বুঝলাম, কিন্তু বিলাস বাবু এখন আসছেন না কেন? আসবে যখন বলেছে তখন তিনি নিশ্চয়ই আসবে স্বপন বাবু। স্যার ঘড়ি দেখে চলে না, কারণ ঘড়ি স্যারকে দেখে চলে। অপরাজিতা, আমি ভারতবর্ষের প্রথম সারির শিল্পপতি বিলাস বর্মনের সেক্রেটারি অপরাজিতা। স্যারকে আমি যতখানি চিনি তার এক অংশ আপনারা চেনেন না। কথা যখন দিয়েছে তিনি নিশ্চয়ই আসবে, খালি তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে? হ্যাঁ, অপেক্ষা, কারণ তিনি যে কোনো মুহূর্তে এখানে এসে হাজির হতে পারেন, অজগর সাপের মতন কিংবা দানবীর হরিশ্চন্দ্রর মতন। অপেক্ষা করতে হবে তার জন্য, যার ডান হাতের খবর বাঁ হাত জানে না, যে ও যার ছবলে কখনো সাবো দ্বিতীয়বার ভয় পায়, যার সেনায় উপসেনায় বইতে হিংস্তা তার রক্ত। গীতা বাইবেল কোরআন যে মানে না, আল্লাহ ভগবান গডকে যে বানাতে চায় কৃতদাস, সে গোটা সমাজটাকে অজগরের মতন গিলে খেতে চায়। मेरे दुश्मन समाज में आए मैं अब कभी लड़ के ना आऊंगा। एक गुमनामी का समंदर है, उसमें ही जाके डूब जाऊंगा। अभी बाकी मेरी कहानी है, इस सारी दुनिया को जो सुनानी है, मुझे पहचानो। देखो मैं हूँ कौन, आ रहा हूँ पलट के, मैं हूँ डॉन। বাবু আপনি গান করছেন? ভাবছেন গান গাইছি কেন? হ্যাঁ, আরে টেনশন কমাবার জন্য গান গাওয়াটা খুব জরুরি। গান না গাইলে আবার আমার টেনশন হবে, আর সেখান থেকে আমি আমার ক্ষমতাকে মেনশন করে এই সমাজের বুকে আমি ছড়িয়ে দেবো পলিউশন, আর তখন সবকিছু আমাকে তুচ্ছ হয়ে যাবে, সব রিলেশন। আদর্শ সততা মানবতারা পথ খুঁজে পাবে না কোনো সলিউশন, আর তখন শয়তানের হেডকোয়ার্টার্সে আমার হবে পরিবর্তন। তখন আপনারা আমাকে বলবেন মিস্টার বিলাস বর্মন। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন।
অপরাজিতা অপরাজিতা সুইটার সেক্রেটারি, আজ তোমাকে এই পোশাকে দারুণ সেক্সি লাগছে, মনে হচ্ছে সব কাজ ফেলে একবার। স্যার আসতে বলুন, একটু আসতে বলুন প্লিজ। ঘরে আপনার স্ত্রী আছে, যদি বাই চান্স এখানে চলে আসে তাহলে আপনার সাথে আমাকেও না খারাপ ভাববে। এটা কোনো সরকারি হাসপাতাল নয়, আর আমার বউ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় যে যখন তখন যেখানে সেখানে কাউকে না বলে ঢুকে যাবে। বুঝলাম স্যার, কিন্তু আমাকে ফোন করে এখানে ডেকেছেন কেন সেটা বুঝতে পারলাম না। আরে আপনারও আমার ভীষণ রাগ হচ্ছে, তুষার বাবু ভীষণ রাগ হচ্ছে। কেন কেন স্যার কেন? আমি আবার কি করলাম? আরে ওইটার জন্যই তো রাগ হচ্ছে। এখনো কিছু করেননি, দিনকাল খারাপ তুষার বাবু, চোখ কানটা খুলে কাজ করুন। আরে কি বলতে চাইছেন বলুন তো বিলাস বাবু। ওই পুরনো সরকার ছিল, আমারও বেশ চলছিল, কিন্তু দিন করে পরিবর্তন, আর ওই পরিবর্তনে ওই কারখানার শ্রমিকের নেতা অধিকারী আরে আমার বিরুদ্ধে মাথা জমা দিয়ে উঠেছে। আমার বিরুদ্ধে শ্রমমন্ত্রীর কাছে নালিশ জানাবে বলেছে। আরে আমি সারাদিন সরল প্রকৃতির মানুষ, এসব ঝামেলা কি আমাদেরকে পোষায়? চাইছেন কি বলুন তো? আরে এই তো অধিকারী অধিকারী ন্যায্য অধিকার চাইতে চলে এসেছো। তা অধিকারী কেমন আছো? বাড়ির সকলে ভালো আছে তো? আমার বাড়ির খবর না নিয়ে কেন আমাকে এটা গেছে সেটা আগে বলুন। শুনলাম নাকি তুমি আন্দোলন করছো, কারখানার গেটের কাছে মঞ্চ করে ধর্ণা ভাবছো, অনশন করার প্ল্যান ভাবছো। কি ভাবছো? ওই বিধানসভায় সিঙ্গুরের বিল পাস হয়ে গেছে বলে তুমি কি ভাবছো যে আমার কাছেও তোমাদের বিল পাস হয়ে যাবে? সে আপনি যাই বলুন মালিক, আমাদের ন্যায্য পাওনা আমাদের দিতেই হবে। রান্নার গ্যাস থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা থেকে সবজি, সবেরই দাম বাড়ছে। তা তোমার বাড়িতে কে কে আছে অধিকারী? আমার দুটো বাচ্চা, বুড়ো বাবা আর অবিবাহিত একটা বোন। এবার আপনারাই বলুন, এই 10 বছর আগে ধার্য করা মাইনাতে সংসার কি চলে? এটা আমি তোমার সাথে একমত অধিকারী, আমি তোমার সঙ্গে একমত। এই কোটি টাকাতে সংসার চালানো যায় না। সকল এক কাজ কর, আজকে রাতে ওই অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দাও। আরে না 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 না, তোমার কেউ ভয় নেই অধিকারী, তোমার কোনো ভয় নেই। তুমি আমার বাড়িতে থাকবে, তোমার খাবার মদ এমনকি মেয়ে ছেলে পর্যন্ত আমি তোমাকে দেবো। আজ রাতে ইলেকট্রিক মিটারের শর্ট সার্কিট থেকে আগুন লেগে তোমার পুরো পরিবারটা জীবন্ত মারা যাবে। আর তখন তোমার এত দায়িত্ব থাকবে না, তুমি একা যা মাইনে পাচ্ছ খরচা করেও বেঁচে যাবে। কেমন একটা আইডিয়া দিলাম বলা। বাচ্চা আরে দেখেছো দেখেছো আমাকে শয়তান হচ্ছে। আরে একটা ভালো আইডিয়া দিলাম তোমাকে আমি। অধিকারী, আমি এই জামাটা যদি খুলি তাহলে দেখবে বুকের সাইন বোর্ডে লেখা আছে শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। এখানে অন্যায্যভাবে শয়তানি সাপ্লাই করা হয়, আমার কোনো শাখা নেই। কি বুঝলে? বুঝলাম, আর বুঝলাম মালিকা বলছি, ভয় থেকে শরীর কি তারা গরিবের খাবানো যাবে না। আমাদের প্রতিবাদ একদিন একদিন তারপরে নলের মতো জ্বলে উঠবে। কি ছেলে মানুষ অধিকারী বাবু, একবার ঠান্ডা মাথায় বোঝুন, ওনার সাথে পাঞ্জা লড়তে যাওয়াটা কি আপনার ঠিক হচ্ছে? হ্যাঁ ঠিকই বলেছে, তাতে আপনিও বলবেন আর আমাদের সংসারটাও মারেন। বেকার এসব ঝামেলা করে কি লাভ বলুন তো? তাহলে যেভাবে উনি বলছেন ওনার অন্যায়টাকে আমি মেনে নেবো, তাই তো? না, কখনো না। আমি সবাইকে সব কথা বলে দেবো, আপনাদের সবার মুখোশটা আমি টেনে খুলে দেবো। আরে যা তুষার বাবু যা, আপনার আর পদোন্নতি হলো না। কেন কেন কেন? আরে কেন বলছেন কি? আমি তো ভেবেছিলাম ওই শ্রমমন্ত্রীর কাছে আপনার জন্য একটা পদোন্নতির চেষ্টা করবো, কিন্তু এখন এমন পাবলিক আপনার 2 নম্বরই কথা ফাঁস করে দেবেন, পাবলিক খানাকিরা করবে, আর ওই মিডিয়ার সামনে আপনি হবেন ব্ল্যাক লিস্টেড, পুলিশ অফিসার ব্ল্যাক লিস্টেড। আরে তখন কি আমি আপনার নামে সুপারিশ করতে পারবো? হ্যাঁ অধিকারী, এ আপনি কি করতে যাচ্ছিলেন? আরে কাক কখনো কাকের মাংস খায় না। আপনি আমারই সামনে দাঁড়িয়ে আমারই কর্মচারীকে নিজের স্বার্থ রক্ষার জন্য মারতে চাইছেন। আরে আপনি যদি গুলিটা চালিয়ে দিতেন। আরে আমি কোথায় করলাম? আরে যা করেছো তুমি করেছো। আমি
আর জঙ্গলে অস্ত্র সাপ্লাইয়ের কাজ করতে, আর তুষার বাবু এই খবরটা জানার পর তোমাকে অ্যারেস্ট করতে যাই, আর তুমি তুষার বাবুর পায়ে গুলি করো, আর নিজের প্রাণ বাঁচাতে তুষার বাবু এনকাউন্টার করে তোমাকেও মেরে দেয়। কিছুদিন পুলিশ হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যান, টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে। শ্রবণ, ওই সত্যমেব জয়তের বাচ্চাটা যেভাবে বলে গেল, এই অধিকারী লাশটাকে সেইভাবে সাজিয়ে দেওয়া নয়। ঠিক আছে বিয়াসবাবু, ঠিক আছে। যতই তোমার কারখানার কর্মচারী বলে কথা, যাও তুমি অফিসে গিয়ে কাকে কাকে নিমন্ত্রণ করবে তার একটা লিস্ট তৈরি করে ফেলো। আর শোনো, আজ রাতে গেস্ট হাউসে আমার সেবা করলে তোমারই পূর্ণ হবে। যেদিন থেকে বিরুটিতে জয়েন করেছি সেই দিন থেকে তো আমাকে দিয়ে সেবাই করেছি, এ আর নতুন কথা? আরে ব্যাংক ব্যালেন্সটা কেমন বাড়ছে সেটা দেখো। সে তো অনেক দিন ধরেই দেখছি স্যার। স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্টটা 2 নম্বর বাড়িয়ে দিয়েছিলেন বলে বাপের বয়সে হেডমাস্টার আমাকে জড়িয়ে দিয়েছে। কলেজের অ্যাডমিশন পাইয়ে দিয়েছিল বলে জিজ্ঞাস আমাকে নিয়ে অন্ধকারে ঘরে ঢুকেছিল। 2 বছর আগে এই চাকরিটা আপনি দিয়েছিলেন বলে আপনার কাছে নিজেকে সঁপে দিতে হয়েছিল। তাই তো আজ বলতে বাধ্য হচ্ছি স্যার, এইগুলো করে রেজাল্টের নাম্বার, কলেজের অ্যাডমিশন, ব্যাংকের কত টাকা বেড়েছে জানি না, কিন্তু জীবনের 14 টাকা অনেকখানি বেড়ে গেছে। আরে চিন্তা করবেন না স্যার, চিন্তা করবেন না। আমার যৌবনের ল্যাপটপের লজ্জার অবসানগুলোকে খুলে সম্মানের মামসে ক্লিক করে চরিত্র মেল আপনার কাছে পৌঁছে দিতে আমি না ওই গেস্ট হাউসে পৌঁছে যাব। আর দেখেছেন আমি কেমন কম্পিউটারাইজ লক্ষ্মীটা বুঝেছি? আরে এতে আমার কোনো দোষ নেই, কারণ কারো চোখ খারাপ হলে ডাক্তার বলে চশমা পড়তে, কারো পেট খারাপ হলে ডাক্তার বলে ওষুধ খেতে। আরে আমার আবার চরিত্র খারাপ, চরিত্র, তার ওই ডাক্তার বলেছে আমাকে মেয়ে ছেলে খেতে। আরে কিন্তু একজন তো প্রচুর টাকা চাই, তাই তো আমি এই ভগবান করে সাধারণ মানুষের রক্ত জল করে টাকা আমি ছিনি। আমার ষড়যন্ত্রের মঞ্চে এরা এক একটা কাঠের পুতুল, আমি সংকল্পের সবাই এদের নাচে যাচ্ছি। আর যে আমার ইশারায় নাচবে না তার হাত আমি ধরিয়ে দেবো এই পৃথিবী থেকে চলে যাওয়ার। এই ভগবানপুরে আমি শেষ কথা। তাই এই যুগের মানুষে আমি এমন এমন ঘটনা ঘটাবো, আমাকে দেখে আজকের দিনের গিরিপিটি গুলো আত্মহত্যা করতে বাধ্য হবে। তাদের সুইসাইড নোটে একটা কথাই লেখা থাকবে, রং বদলের খেলায় মানুষের সঙ্গে চলতে না পেরে আমি আত্মহত্যা করতে বাধ্য হলাম।
তোমাদের গিরগিটি। মনে রাখিস, গোবর হলে চবল খাবি বা ঘোড়া খাওয়া খাবি। আমি সাদা আদুবর, আমি ছুড়ে তাই নাকি মায়ের ভোগে যাবি রে, মায়ের ভোগে। আরে জানেন, এই কদিন ধরে খুব টেনশন হচ্ছে। ওই সজলের বল ফুলকি নাকি বিদেশ থেকে পড়াশোনা করে গায়ে ফিরছে। আরে ও তো গ্রামের আর অন্য মালগুলোর মতো বোকাশোকা হবে না, কিন্তু আমার কাজে বাগড়া দিলে আমাকে সারা আবার শুয়োরের বাচ্চা হয়ে যেতে হবে। এই মরেছে, আবার আবার আমার টেনশন হচ্ছে। এখন আমি কি করি? আহা মরি, কি যে করি, টেনশনে মন ভরেছে। ফুলের মতন ফুলকি আমার মনকে পাগল করেছে। 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 তাই ওকে দেখার জন্য মনটা আমার ছটফট করছে। ভালোবাসার জোয়ারে হাসিয়ে নিয়েছে ইচ্ছে করছে। দেখিস বাছা, সাঁতার না জানলে কিন্তু ও ঠাম্মা, তুমি না একটা কথা বেশ আমি নিজে প্রমাণটি করে দিয়েছিলাম। আর কথার মধ্যে কথা বলে নিজে তারা মজা হচ্ছে না, পালিয়ে যাবো। আমি স্বপ্ন দেখছিলাম দিনের রাতের অন্ধকার তাই আলো অন্ধকার রাস্তা করে তুলেছে মায়ের। কোটি কোটি তারা গাইছে প্রেমের গান, আর নীলাকাশের কাছে ধরা দিয়েছে তার। আর নীলাকাশ নিজেকে সামলাতে না পারে আমার ঠাম্মা চাঁদকে ধরছে। যেন আমার বাচ্চা না হয়ে যায়। ঠাম্মা ও ঠাকুমা করে লজ্জা পেয়ে যাও না। আমি কিন্তু ভালোভাবে বুঝতে পারছি যে ফুলকির সাথে তোর বিয়েটা না হলে পরে তুমি একটা কাণ্ড বাঁধিয়ে বসবি। ঠিক বলেছে ঠাম্মা, ফুলকিকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না ঠাম্মা। জানি, আর জানি বলে একটা খবর বলতে আমার ঠোঁটটা কাঁপছে। লন্ড ভন্ড করে দিবার মতন একটা চরম কাল বৈশাখী পূর্বভাস আমি দেখতে পাচ্ছি। মনটাকে শান্ত করে সিধু, আর সেই সঙ্গে সত্যকর, কারণ তোরই জন্য অপেক্ষা করছে সেই চরম দুঃসংবাদটা। এসব এসব তুই কি বলছিস রে তোকে? এসব কি বলছিস? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। তুমি হয়তো জানো না, ওই ফুলকির বাবা আর সজল অপরেশ ছিল আমার ছোটবেলার বন্ধু। আর ওরা যখন আমার সাথে আড্ডা মারতে এ বাড়িতে আসতো, তখন ওর সাথে আসতো সেই ছোট্ট ফুলকি। আমাদের শিবু তখন খুব ছোট ছিল। ওরা দুজনে মিলে তখন গল্প খেলা খেলত। আর ওদেরকে দিকে তোরা ভীষণ হাসতিস। আর তুই তো তখন প্রথম অপরেশকে বলেছিলি যে ফুলকির বিয়ের বয়স হয়ে গেলে পরে তুই আমার শিবুর সাথে বিয়ে দিবি। বলেছিলাম, কিন্তু কিন্তু কি বাবা, বলো বাবা, একটা অবাধ্য যন্ত্রণা আমাকে থামিয়ে দিচ্ছে রে সিধু। একলা চাষা বুকে নিয়ে ফুলকিকে আনতে আমি সজলের সঙ্গে স্টেশনে গিয়েছিলাম। স্টেশনে ফুলকিকে দেখে আমি বুঝতে পারলাম ফুলকি আমার ছেলেকে নয় বাপ। এক মাস আগে সে বিদেশের এক সাহেবকে বিয়ে করে দেশে ফিরেছে। আজকের ফুলকি বিবাহিতা। হতে পারে না বাবা, হতে পারে না। এটাই হয়েছে রে সিধু, এটাই হয়েছে। আমি নিচে চোখে দেখে এসেছি ওর স্মৃতিতে সিঁদুর, হাতে শাখা। এই কথা শোনার পর মনটা যে আমার ফাঁকা হয়ে গেল বাবা। বাবা আমি এখন আমি কি নিয়ে বাঁচবো বাবা? বাবা আমি কি নিয়ে বাঁচবো? সিধু, আমার যে বেঁচে থাকার ইচ্ছাটাই মিথ্যা হয়ে গেল। মন ভাগা উচ্ছ্বাসের ধাক্কায় তলিয়ে গেল আমার সাদের কুড়ে ঘর। ভাগ্য আমার সাথে কি করলো ঠাম্মা?
আমায় কি শুনালে বাবা? তুমি আমায় কি শুনালে? এই কথা শোনার পর যে আমার ফেলে দেবো রাজকেল কোথাকার। দেখেছো মা, দেখেছো? আমি যদি মারা যাই তাহলে এই বেটা এভাবে কাঁদবে না যেটা এখন কাঁদছে। এইসব ফুলকি বিয়ে টিয়ে করেনি। এইসব কথাগুলো আমি বলেছি সব মিথ্যে মিথ্যে মিথ্যে। ফুলকি বিয়ে টিয়ে করেনি গো মা। হ্যাঁ হ্যাঁ, আমি নাটক করছিলাম। স্টেশনে ফুলকিকে আনতে গিয়ে ফুলকি আমাকে বললো, কাকা বাবু সিধু আগের মতন আমাকে ভালোবাসে কিনা তার একটা পরীক্ষা নিতে হবে, তাই তুমি গিয়ে বাড়িয়ে বাড়িয়ে এই কথাগুলো বলবে। আর আমিও এসে এখানে গম্ভীর হয়ে কোথায় ফুলকি? তাকে আমি গলা টিপে খুন করে জেলে যাবো। আর ফুলকি তখন গেয়ে উঠবে, বিয়ে হয়ে গেছে কথা শোনার পর আমার চোখে জল আসাটাই সবার। এই তুমি ভাবলে কি করে যে তোমাকে ছাড়া আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব? গত 4 বছর পড়াশোনার জন্য আমি বিদেশে ছিলাম। এই গত 4 বছরে একটা রাত কেটেছে যে রাতে আমি ফোন করে তোমাকে গুড নাইট বলিনি। এই গত 4 বছরে
তোমাকে গুড মর্নিং বলি রে। দেখছো দেখছো ঠাকুমা দেখছো ফুলকি কি আমার বিদেশ থেকে ফিরে এসে আমার সঙ্গে পায়ে পা দিয়ে বেশ করবো ঝগড়া করবো, বেশ করবো ঝগড়া। এই আমার আজকে ঝগড়া করছিস কেন রে? আমাকে অবিশ্বাস করে কোন সাহসে? ওরে অবিশ্বাস করে। হ্যাঁ, সেই তো, সেই তো। আরে শোন, ফুলকি শোন। একশোবার ঝগড়া করবো। আমি তোর সাথে আছি। বৌমাই আমার দরকার। আজ আমার সার্থক হতে চলেছে রে মা। বহুদিন পর এই ভরচাট বাড়ির খুশির আগরবাতি গুলো আবার জ্বলে উঠবে। যাই তোর দাদাকে সঙ্গে করে নিয়ে ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে একটা ভালো পাঁজি দেখে একটা দিন ঠিক করে আসি। কথাই বলে শুভ কাজে দেরি নাই, যাই। শুভ কাজের দেরি নয় বলে চলতে চলে গেল। কিন্তু এদিকে যেমন পেটে চুচো লোড হচ্ছে না। এতক্ষণ বলিস নি কেন যে তোর খিদে পেয়েছে? পাবে না খিদে? কলকাতা থেকে ট্রেনে এত দূর পথ এলাম যেন ট্রেন থেকে নেমে দাদাকে লাগেজটা ধরে দিয়ে বললাম তুমি বাড়ি যাও, আমি ঠাম্মার কাছে খেয়ে দে তবে তাড়াতাড়ি বাড়ি যাবো। তোমার মনে নেই স্কুলে যাওয়ার আগে দাদা আমি তোমার কাছে চলে আসতাম আর আমরা আলু পোস্ত খেতে ভালোবাসতাম বলে তুমি আমাকে রোজ আলু পোস্ত করে খাওয়াতে। হ্যাঁ তোমার ওই বাড়ি না পোস্ত খেতে খেতে আমার আর সজলদার পেটে চড়া এখন খাওয়া সেই আছে ছায়া পাল্টাসনি। পাল্টাবো না কোনোদিন। আমি তোমাদের ফুলকি তোমাদেরই থাকবো, আলু পোস্ত খাবো, নাচে উঠবো আর অন্যায় দেখলে প্রতিবাদ করবো আর তোমার নাচের সঙ্গে না ঝগড়াও করবো। এই শোন শোন, তোরা দুজনে মিলে গল্প কর, আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা দেখি। অমন করে হাঁ করে তাকিয়ে আমার সাথে কি দেখছো? এই প্রথম দেখছো বুঝছো? সত্যি চলে গেলেও তুমি আমাকে যেতে দেবে কেন? তোমার দু হাত দিয়ে আমাকে আঁকড়ে ধরে রাখবে। আমি তোমাকে এইভাবে আমার বুকের সঙ্গে লেপটে রেখে আর সেই সঙ্গে সঙ্গে আমার হৃদয় মিলে তারপরে ঝরঝরে করে ফেটে উঠবে। আর সেই ঝর্ণার সুরে আমি তোমাকে বলবো বেঁচেছি ভালো শুধু তোমাকে, আজ ভালোবাসি তোমাকে, বাসবো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী, তুমি আশা ভালোবাসা, তুমি আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। ফুলকি ফুলকি আর ফুলকি সেদিন গাড়ি করে কারখানা যাওয়ার পথে ওকে দেখলাম, দেখে সালা আমার অবস্থাটাই খারাপ হয়ে গেল। সালা মেয়ে তো নয়, সালা ঝাঁ চকচকে সবই বল। লোক লালসা কামনা বাসনার দোকানগুলো ধরে ধরে সাজানো, খালি সাদার তোমার দোকান খোলো আর টাকা পয়সা চুরি যা খুশি তাই কিনে নাও।
সারা ফুলকিটার হেভি চেহারা, সারা যেন ডাসা পিয়ারা। যেভাবে যেমন করে হোক ওই ফুলকিকে আমার চাই। তাই হয় অপরাজিতা। আমি আমার লোককে পৌঁছানোর জন্য আমি সব। আরে একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা না একটা দুর্বলতা আছে, আর সেই দুর্বলতা খুঁজে একটা যদি আঘাত দিতে পারো দেখবে তখন সেই মানুষের তখন তুমি না সেই ভাঙা চলা শরীরটাকে নিয়ে যেমন করতে পারো। কি বুঝলে? তুমি আমার সেক্রেটারি, তাই আমার জীবনের অনেক সিক্রেট কথা আমি তোমাকে বলেছি। তাই এই নয় তুমি সেই কথা গোপনে না রেখে তুমি সবার সামনে নিয়ে আসবে। আমি এতদিন গোপনে রেখেছিলাম স্যার, কিন্তু আপনি যে খেলায় মেতে উঠেছিলেন সেই খেলা খেলতে গিয়ে যদি বাই চান্স অতীত ইতিহাস আপনার সামনে এসে দাঁড়ায়, যদি সেই অতীত ইতিহাস ফুলকি জানতে পারে যে আজ থেকে 20 বছর আগে ফুলকি বাবা আগে আপনি খুন করেছিলেন, তাহলে কি আপনাদের ছেড়ে দেবে? আমি মালিক হয়ে যে কথা ভুলে গেছি, তুমি কর্মচারীও সেই কথা মনে রেখেছো কেন? আমি আমার বিধানে প্রত্যেকটা মানুষকে একবার করে সুযোগ দিই, কিন্তু দুবার নয়। আজ ছেড়ে দিলাম, দ্বিতীয়বার এই ভুলটা করলে আমাকে মেরে ফেলবেন, তাই তো? শুধু তাই নয়, তোমার বাবা মা টাকা এমনকি তোমার বাড়ির ছিচাকুরকে পর্যন্ত আমি মেরে দেবো। এই প্যাকেটে খুন করতে আমার খুব ভালো লাগে, খুন করে রক্ত দেখতে আমার ভালো লাগে। তাই ছোটবেলায় রক্ত দেখার জন্য না আমি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতাম, যখন পাটা কাটতো সারা রক্ত বেরোতো, আমার খুব ভালো লাগতো। কেউ যখন আসে সালা মনে হয় তার দাঁতগুলো সালা আমি ভেঙে দিই। কেউ যখন গান গায় মনে হয় তার গলার শিকটা আমি সালা ছিঁড়ে নিই। আর কেউ যখন নাচে মনে হয় তার পাগুলো সারা ভেঙে টুকরো টুকরো করে ঘুরে আসে। আবার আমার সালা টেনশন হচ্ছে, কিন্তু সালা কোনো গানের লাইন মনে আসছে। এই অপরিচিত তোমার কি মনে আসছে? আরে সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু যাকে সঙ্গে করে নিয়ে আসতে বলেছিলাম তাকে নিয়ে গেছিস। আজ পর্যন্ত আপনার দেওয়া কোনো কাজ আমি ফেল করিনি। আপনার কথাই মতো আমি সজলকে নিয়ে এসেছি। সজল আপনার জন্য অপেক্ষা করছি।
আরে তাদের তুমি চোখ করলো কেন? এই তুই যাও নিয়ে যা। ঠিক আছে, স্যার আমি কিন্তু আপনার প্ল্যানিং কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না স্যার। সারা জীবন কোন ডাক্তারের কাছে কম্পাউন্ডার হিসেবে কাজ করলে সে শুধু কম্পাউন্ডারই হয়, অপরাজিতা ডাক্তার হয় না। তাই আমার প্ল্যানটা তুমি যদি এত তাড়াতাড়ি বুঝে যাবে তাহলে মালিক আর কর্মচারীর মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। এই আমার ব্রেনটা সারা অনেকটা ডিভিসির মতো, কখন কোন গেট খুলে কোন গ্রামে কর্মচারী ঢুকিয়ে দেবো সেটা সারা আমি ছাড়া কেউ জানে না। আচ্ছা এবার বলতো, আরে তুই এই ক্লাসটাকে তো ভুলিয়ে গেছিস, ডেকে এটা পর্যন্ত আসতিস না। আরে তা হ্যাঁ রে, শুনলাম ফুলকি নাকি বিদেশে পড়াশোনার পর চুকিয়ে দেশে ফিরে এসেছে। হ্যাঁ, আরে সে এখন মেম সাহেব হয়ে গেছে, তাকে দেখলে তুমি চিনতেই পারবে না। এই খুব বড় হয়ে গেছে নিশ্চয়ই। আরে হবি তো হবি তো, আরে সময় তো আর থেমে থাকে না। আরে বুঝলাম অপরাজিতা, এরা তখন দুটোকে ছোট্ট দেখেছিলাম, তখন সজল ক্লাস 6-এ আর ফুলকি ক্লাস 5-এ পড়াশোনা করতো, আর আমি তখন ক্লাস 12-এ পড়াশোনার পার চুকিয়ে ওর বাবার কারখানাতে কাজে লেগে পড়লাম। হ্যাঁ তাহলে শুনলাম তুই নাকি এটা কোনো কুরিয়ার কোম্পানিতে চিঠি দিয়ে কাজ করছিস, তা মাইনে কত পাস? 3,500 টাকা। হ্যাঁ কেন বলতো? আরে বলবো বলেই তো ডেকেছি। হ্যাঁ আমি মানছি সজল, আমি ভগবানপুরের ছেলে নই, শুধু ত্রিপুরা থেকে তোর বাবার কাছে কাজ করার জন্য আমি ভগবানপুরে এসেছিলাম, কিন্তু এখানে থাকতে থাকতে আমি তো এই ভগবানপুরেরই বাসিন্দা হয়ে গেছি নাকি বল? তো তোদের কথা আমি ভাবলে তো কে ভাবে বল? এই সারা ভুলকে বেডরুমে নিয়ে যাওয়ার জন্য সারা ভাইকে হেভি তেল লাগাচ্ছে। এই কিছু বললি সবন? না 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 না, আপনি চালিয়ে যান। হ্যাঁ তা যা বলছিলাম সজল, বলছি স্কলারশিপের টাকায় নয় তোর পড়াশোনা করেছে, কিন্তু স্কলারশিপের টাকায় তো আর বিয়ে হবে না, দুদিন পর বিয়ে দিতে হবে, আর তুইও বিয়ে করে সংসার পাবি, তা এই 3,500 টাকা মানে চাকরি করলে চলবে রে? কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নেই বিলাসদা। আজকের দিনে উচ্চ শিক্ষিত হয়েও বেকাররা চাকরি পাচ্ছে না, আর আমি তো সাধারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে। হ্যাঁ তা ঠিক ঠিক, একটু বেশি টাকার মাইনে চাকরি পাওয়ার জন্য তো আমি কম চেষ্টা করিনি, আর কয়েকজন বেকার যুবকদের মতন আমাকে অসহায়তা, তোর বেকার আমি অসহায়তা নিয়ে আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছে। আরে দুঃখ করিস না সজল, দুঃখ করিস না, তোকে আমি মাঝে মাঝে 10,000 টাকা করে মাইনে দেবো, চাকরি করবি আমার কাছে? তুমি কি বলছো বিলাসদা? আরে স্বপ্ন দেখাচ্ছি না সজল, স্বপ্ন দেখাচ্ছি না, তোকে বাস্তব জীবনে চলার জন্য তোকে আমি সাহায্য করছি রে। অপরাজিতা, তুমি এক্ষুনি সজলকে নিয়ে আমার অফিসে লয়ে যাও, আর ম্যানেজার বাবুকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করে ওর হাতে ধরিয়ে যাবে। কাল থেকে আমার কারখানা নতুন সুপারভাইজার সজল। ওর একটা কথা, ক্যাশিয়ারকে বলে 10,000 টাকা 1 মাসের অ্যাডভান্স ওকে দিয়ে দেবে। এই কি সজল, খুশি তো? তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো? আরে দূর পাগল, এ তোমার কর্তব্য। আরে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো না? যা যা যা, মন দিয়ে চাকরি কর যা। তারপর আমি খুনিকে নিজের মুখে সংবাদটা বলে আসি, আমাদের এই দুর্দিনে তোমার উপকার কোনোদিন ভুলতে পারবো না বিলাসদা, কোনোদিন ভুলতে পারবো না। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে ভাই, বসে চোখের দেখা কানের কথা সেই ভোলা যায়। আরে যা যা যা, আমাকে চাকরি কর। আর ফুলকিকে আমার সঙ্গে আবার দেখা করতে বলিস, কতদিন ওকে দেখিনি বলতো? নিশ্চয়ই বলবো বিলাসদা, আমি নিশ্চয়ই বলবো। যাও তুমি দেরি করো না, ওকে নিয়ে অফিসে চলে যাও। স্যার চলুন। সরি, আসি স্যার, কাল সকাল 10টার মধ্যে আমি আপনার কারখানাতে পৌঁছে যাব। ঠিক আছে। আমি এখন চলি। কি বাবা তুমি দাঁড়িয়ে রইলে কেন? আপনাকে একটা গালাগাল দেওয়ার জন্য দাঁড়িয়ে রইলাম, ফুলকে সর্বনাশ করার জন্য। ওর দাদাকে আপনি নিজের জালে আটকে নিলেন। সত্যি সত্যি আপনি একটা আস্ত শুয়োরের
আপনার কিন্তু কীর্তিকলাপ দেখে স্যার আমারও ভালো লাগছে না। আপনি নিজেও মরবেন, আমাদেরকেও মারবেন। তখন ঠিক কথা বলেছে স্যার। সবাই বলে বিড়াল তাড়াতে হলে প্রথমেই তাড়াতে হয়। আর আপনি তা না করে বিড়ালকে দুধ খাওয়াচ্ছেন। তুষার বাবু, আমার বুদ্ধিটা বিড়ালের মতো নয়, আমার বুদ্ধির সালা বাঘের মতন। তাই নাকি? বাঘ যখন শিকার করার জন্য নদী পার হয় তখন সে তার লেজটা নদীর জলে ভাসিয়ে বুঝে নেয় যে নদীর জল কোন দিকে বইছে, কত দূরে বইছে, তারপর সে শরীরটা নদীতে ভাসিয়ে দেয়। আমার প্ল্যানটা সালা সেই রকম। আমি যখন কাউকে টার্গেট করি তখন সালা প্ল্যান করে নিয়ে তাকে কখন কিভাবে টার্গেট করবো, কখন করবো, কবে করবো, এই যা কিছু কথা। তুষার বাবু, আপনার পা কেমন আছে? তা ভালো আছে স্যার। কিন্তু খবর ভালো না। তা খারাপ খবরটা কি? এই ভগবানপুর গ্রামে কোন কলেজ নেই, এখানকার ছাত্র ছাত্রীরা ওই শহরে গিয়ে ভর্তি হতে হয়। তাই তাই এই ফুলকি বিদেশের টাকাতে এই গ্রামে একটা কলেজ বানাতে যাচ্ছে। কলেজে হবে আপনারই জমিতে। আমার জমিতে? হ্যাঁ, ওই হাটখোলার কাছে আপনার যে 22 বিঘে সম্পত্তিটা আছে না, ফুলকির চোখ পড়েছে ওই জমিটা। দেখি, কিন্তু ওখানে আমি বাগান বাড়ি করবো ঠিক করেছিলাম। হ্যাঁ, সে একই তো কথা। বাগান বাড়ি জায়গায় হবে স্কুল বাড়ি, ফুলকির জায়গায় হবে শিক্ষা, আর যেখানে আমরা এককাল বসে মদ খাবো ঠিক করেছিলাম সেখানে ছেত্রে বসে টিফিন খাবে। কিন্তু ওই জমির সন্ধান ফুলকিকে কে দিল? বৌদি, হ্যাঁ, আমি দিয়েছি। ওই জমিটা গ্রামের মানুষকে দান করে তোমার পাপটা কিছু খণ্ডন করার চেষ্টা করছি। আরে তুমি বিশ্বাস করো তিস্তা, তুমি বিশ্বাস করো, তোমাকে একবার মা বলে ডেকে প্রণাম করতে ইচ্ছা করছে। বিলাস বাবু, আরে এই না হলো বাংলার মমতাময়ী নারী। বিলাস বাবু কি বলছেন? তুষার বাবু, চিন্তা করবেন না, সিঙ্গুরের জমি কেলেঙ্কারির পর এবার ভগবান জমি কেলেঙ্কারি শুরু হবে। তফাৎ শুধু একটাই, ওখানে মমতা ব্যানার্জি কারখানা করতে দেয়নি, আর এখানে এই ক্ষমতা কলেজ করতে দেবে না। কিন্তু বৌদি যদি আরে ও তো বৌদি বৌদি করছিস কেন রে? জবন ভালো লেগেছে বুঝি, তাহলে বল না, এক রাতের জন্য তুই ওকে। কিন্তু আজ আমার বিবেক মনুষ্যত্ব চেতনা বারবার আমাকে খোঁচা দিয়ে বলছে যে তোমার মতো একটা শয়তানের চোখে ঘর করছে, বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আরে যত তাড়াতাড়ি তুমি পিস খেয়ে পড়ে যাও তিস্তা, নাহলে এমন একদিন আসবে যে তুমি নিজের তোমার গলা টিপে মেরে ফেলবো। দেখবে পুরো প্রমাণ টমান রাখবেন না, টাইম তো প্রমাণ চাই, এতে আপনারও লাভ আর আমার কাজটাও খুব হালকা হয়ে যাবে আর কি। আপনি আমার চরিত্রে দাগ লাগাচ্ছেন। চরিত্র নিয়ে কথা বলবেন না বৌদি, চরিত্র নিয়ে কথা বলবেন। মাটি সাবান দিয়ে আমি আমার চরিত্রটা ধুয়ে। আপনাদের চরিত্র সম্বন্ধে জানতে কিন্তু আমার একদম বাকি নেই। আরে যে সমস্ত মেয়েরা নিজের পেটে খিদা নিবারণ করার জন্য শরীরটাকে বিক্রি করে, আপনারা দিনের বেলা তাদেরকে বলেন বেশ্যা, আর রাতের অন্ধকারে তাদের ঘরে ঢুকে তাদের সঙ্গে ফুর্তি করে আছেন, আবার ভোরবেলা আসার সময় বাজার করাটা ভিখারির মতো হাত পেতে নিয়ে আপনার হলেন খাকি পোশাক পরা সরকারি ভিখারি। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পর থেকেই সব মহিলারা যেন সারা সাপের পাঁচ মাথা গেছে। আচ্ছা, আমিও যাই বিলাস বাবু, আমার খবর দিয়েটাই কাজ। এই মাইনি এই জন্যই মাইনি ভাই, জমির খবরটা দিয়ে গেলাম। এবার আপনারা ঠিক করেন স্বামী স্ত্রী মিলে কি করবেন। চলি, গুড নাইট। সবাই চলে গেছে তিস্তা, সবাই চলে গেছে, এবার আমি তোমার সাথে প্রেজেন্ট করবো। বিলাস, তুমি এই সমাজের
সবকিছু আমাকে যাই বলুন না কেন, আমি তোমাকে মনে প্রাণে খুব ভালোবাসি। এই সমাজের প্রত্যেকটা মানুষের মতো, স্বামীর মতো আমি তোমাকে নিয়ে হাসতে চাই তিস্তা। সবাই হাসছে বুঝি? হ্যাঁ হাসছে। আজকে সবাই হাসছে, পরমাণু চুক্তির একদল নেতা হাসছে। একদিনে 16 জন বাচ্চা মরে গেল, তাই তো ওই ডাক্তার হাসছে। প্যাকেট হয়েছে তাই 54 জন হাসছে। চুক্তি হয়েছে তাই পাওয়ার আসছে। টেবিলের তলায় পুলিশ লুকাচ্ছে আর তাদেরকে জনগণ আসছে। সবাই আসছে, কিন্তু দেখো সবাই আসছে। শুধু আমার মতো অসহায় নারীরা শুধু দিনের পর দিন কাটছে, শুধু রক্ষা করার জন্য তোমার মতো কাপুরুষদের মাথা ফাঁদে পা দিয়ে যারা লজ্জাকে হারাচ্ছে। জানি তিস্তা, আমি জানি তুমি আমাকে কাপুরুষ ভাবো, শয়তান ভাবো, কিন্তু তুমি বিশ্বাস করো আমি ভালো হতে চাই। আমি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে ভালো মানুষ হতে চাই তিস্তা। আর সূর্যকে বিক্রি করা কিন্তু একই কথা। তিস্তা মা মানুষের কি বলে যে চাঁদ সারা করে পায়ে ধরে ক্ষমা চাইবে, সে কথা কিন্তু বিশ্বাস করা যায়, কিন্তু সামনে হারানোর জ্বালা নিয়ে যে বেগুলা দিনের পর দিন ভেলা নিয়ে ভাসিয়ে চলেছে, সেই বেগুলা কিন্তু কোনোদিন তোমার মতো একটা কালকেও তুমি বিশ্বাস করতে পারো না। তিস্তা একটা সুস্থ স্বাভাবিক মানুষকে নিয়ে ভালোবাসতে ভোর মারতে চেয়েছিলাম, কিন্তু লোকার ভক্তি সম্পত্তিকে নয়। কিন্তু স্বামী হিসেবে আমি তোমার কোনো অভাব রাখি তিস্তা। একটা এসি ঘরে বউকে রাখলে কিন্তু স্বামীর কর্তব্য পালন করা হয় না। বছরের পর বছর হাজার হাজার টাকা দিয়ে গয়না কিনে দিলে স্বামীর কর্তব্য পালন করা হয় না, কিন্তু বিদেশি গাড়ি দিয়ে স্ত্রীকে ঘোরালে সেই স্বামীর কর্তব্য পালন করা হয় না। আমি চেয়েছিলাম সুখের ঘর, তুমি দিয়েছো আমাকে বেইমানের ইমারত। আমি চেয়েছিলাম ভালোবাসার মাটি, তুমি দিয়েছো আমাকে বেলুনের ঝাড়। তুমি চেয়েছিলে প্রেমের পরশ, আর আমি তোমাকে দিচ্ছি অস্বাভাবিক স্বামীর নাম ধরে ডাকতে নেই সোনা। এ আমার বড় কি নরম তুলতুলে। তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে যা করতে দেবে কে বলে দাও। আমার স্বামী আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে, তাই তো তার কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারছি না, আর আমি অন্যায়টা মুখ বুঝে মেনে নিতেও পারছি না। আমি ত্রিভুজের তিন কোণা, একদিকে রয়েছে আমি, আর একদিকে রয়েছে নীতি, আর একদিকে রয়েছে কর্তব্য। তুমি আমাকে বলে দাও ঈশ্বর, আমি এখন কি করবো?
আর এই মানুষগুলো ছিল অসভ্য মানুষ রূপী জানোয়ার। কিন্তু কি আনন্দ, কি আনন্দ! আবার এই সব মানুষগুলো আবার মানুষ হয়ে গেছে। এই সভ্যতাকে ছুঁড়ে ফেলে এই সব মানুষগুলো আবার অসভ্যতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তাই তো এই সব মানুষগুলোর শরীর থেকে সবটুকু রক্ত বের করে নিয়ে নতুন করে রক্ত প্রয়োগের দিন এসেছে। এই সমাজটা সৌদাগরী জাহাজের মতো লোভ লালসা সুখ আর হিংসার পণ্যকে বয়ে নিয়ে ধ্বংসের মহাসমুদ্রের দিকে এগিয়ে চলেছে। যুগের এই বর্বর গতি রোধ করতে না পারলে পৃথিবীতে একটা মানুষ থাকবে না। তাই তো আজকে ঘরে ঘরে শুরু হয়ে গেছে নারী নির্যাতনের খেলা। তাই তো তাপসী মালিকের বাবা রিজায়নুর মা, রিজায় কান্নের জনতা, তাদের মা বাবারা তাদের ছেলের জন্য নিয়তির কাছে মিছিল করে এগিয়ে চলেছে। তাদের হাতে রক্তের ঝান্ডা। তারা বলছে তোর গমগিরি কান্তার মন কে তুমি? আমাকে চিনতে পারলে না নারায়ণদা? আমাকে চিনতে পারলে না? চিনতে পেরেছি, চিনতে পেরেছি। তুমি তো সেই ইংরেজদের মুখে আঘাত মাতঙ্গিনী হাজরা। তুমি তো শিশুদের স্নেহদাতা ভগিনী নিবেদিতা। তুমি তো স্বাধীনতার ঠান্ডা ধরা সুবর্ণ লতা। আমি ফুলকি। তোমার মনে নেই নারায়ণদা, সেই ছোট্টবেলায় তুমি আমাকে চকলেট কিনে দিতে, আমাকে কোলে করে নিয়ে ওই নামনি এখন আমার কিছুই মনে পড়ছে না, মনে পড়ছে না। জানিস ফুলকি, আমি তো একটা রক্তে মাংসের মানুষ। এই পৃথিবী যেমন সমুদ্রের সব বুঝতে পারিনি, সূর্য যেমন ঘুরতে পারনি, তার অনাদি অনন্তকালের বৃন্দাবন বৃক্ষ শাখায় লতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর অন্য ভেষজের গন্ধ তেমনি লক্ষ কোটি বছর পেরিয়ে মানুষকে শীতল করে ওই বিলাস বর্মন, হ্যাঁ ওই বিলাস বর্মনের 2 নম্বরের কাজের জন্য প্রতিবাদ করেছিল। তাই বিলাস দা লোকেরা নারায়ণদার বউকে মেরে কে দেবে শাস্তি? ওই থানার বড়বাবুকে টাকা খাইয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে ওই বিলাস বর্মন। হয়নি কোনো এফআইআর, হয়নি কোনো শাস্তি, হয়নি কোনো তদন্ত। আছে দিব্যি আছে, আর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? বিদ্রোহী কবি বিদ্রোহ করে একেবারে বেরিয়ে গেছে। আমি কতবার বলেছিলাম
চোখ আছে তুমি দেখে যাও, কান আছে শুনে যাও, ওই বিদ্যুতিত্র করতে যেতে হবে না। আমার কথা শোনোনি তো? এখন তুমি জেলের ঘানি টানো। আরে আমি শুধু নিজের কি করছো? এখানে তোমরা প্রেম করছো তাই না? এই যে ভাই, হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসি। প্রেম করে খুবই প্রেম করলে শরীর মন সব থাকে। তবে একটা কথা মনে রেখো ভাইয়া, প্রেম করে ওই প্রেমের সংসারে পৌঁছবার জন্য তোমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে। একটা লম্বা হাই রোড, আর প্রেম হলো সেই হাই রোডের উপর দিয়ে ছুটে চলা একটা দূর পাল্লা। ছোট ছোট গ্রামগুলোকে পেরিয়ে তোমাদের প্রেম ছুটে চলেছে, আর অর্থ সেখানে ড্রাইভার সেজে চালাচ্ছে গাড়ি, স্বপ্ন সেখানে কন্ডাক্টর হয়ে বসে আছে, আর প্রেমকে নিয়ন্ত্রণ করছে। চার সুখের যাত্রী হয়ে বসে আছে সহানুভূতি। লক্ষ্যে পৌঁছানোর আগে অনেক স্টপেজ করবে, অনেক ব্যথার স্টপেজ, শ্রেণী বৈষম্যের স্টপেজ, মান অভিমানের স্টপেজ। প্রত্যেকটা স্টপেজ কিন্তু তোমাদের মাঝে হাতে হাত দিয়ে গিয়ে চলতে হবে। ভালোবাসার সেই জংশনে পৌঁছবার পরেই বাজিয়ে দাও সরাই, সিঁড়িতে সিঁড়ি দিয়ে দাও, আর শাখা আর খেয়াল রেখো ভাইয়া, সন্ধ্যের পেরিয়ে গেল তোমাদের এই ভালোবাসার গাড়িটা তা একটা পাংচার যেন না। তাহলে কিন্তু ভালোবাসার বাসা পর্যন্ত পৌঁছতে পারবে না। কুয়াশা নিরাশায় হারিয়ে যাবে ভাইয়া, নিরাশায় হারিয়ে যাবে ভাইয়া। আমার কিন্তু এত ভালো লাগলো না সিদ্ধার্থ। ওই বিশালের বিরুদ্ধে গ্রামের মানুষ মুখ না খুললেও তোমার তো প্রতিবাদ করা উচিত ছিল। হ্যাঁ, তুমি তো সাংবাদিক, তাই সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করা চুপ করে থাকা ছাড়া এই ভগবানপুর গ্রামের মানুষগুলো উপায় নেই যে অধিকারী কাকাও প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু কি হলো? চক্রান্তের শিকার হয়ে অধিকারী মোটেই ভালো লোক ছিল না ফুলকি, তাই তো সে 2 নম্বরে অস্ত্র পাচার করতো। আর ওর মৃত্যুর পর ওর ডেড বডির পাশে প্রচুর অস্ত্র পাওয়া গেছে। আমি নিজে সংবাদে সাক্ষী। তা তো সবসময় সত্যি হতে না পারে। তুমি বলতে চাইছো যে অধিকারী কাকা বেআইনি অস্ত্র ব্যবসা করতো? কিন্তু সিদ্ধার্থ, শ্মশানে গিয়ে দেখবে 4 ডেড বডি শোয়ানো আছে, প্রত্যেক ডেড বডির পাশে পড়ে আছে টাটকা বই। তাহলে তুমি কি বলতে চাইছো যে যারা মারা গেছে ফুলের ব্যবসা করতো? এটা পরিবর্তনের যোগ সিদ্ধার্থ। মানুষের অত্যাচার সহ্য করে মানুষের দিন চলে গেছে,
করা এত সহজ নয়। ক্ষমতা, পয়সা, নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন সব ওর হাতের মুঠোর মধ্যে। তাই তুমি প্রতিবাদ করতে গেলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কাদা বাড়তে ফেলে দিতে পারো। নিশ্চিন্ত থাকো, ওর মনে ফিরেছে আমি করতে উঠবো। ওই নারায়ণগড় বউকে মেরে ফেলার অপরাধে আমি থানায় যাবো, ওই বিলাস নামে ডায়েরি করতে। সবাই আছিস দেখছি। আরে তোদের সবাইকে আমি একটা সুসংবাদ দেবো বলেই তো আমি দৌড়ে আসছি। আরে বলবো রে বোন, বলবো, আমি নিশ্চয়ই বলবো। আরে আরে দেখেন, আরে তোর জন্য আমি একটা সালোয়ার কামিজ কিনে এনেছি। দেখ দেখ তোর পছন্দ হচ্ছে কিনা দেখ। চাকরি দিয়েছে ওই কারখানার সুপারভাইজার। আমি মাস গেলে আমি মাইনে পাবো 10,000 টাকা, আর অ্যাডভান্স হিসাবে 1 মাসের টাকাও উনি আমাকে দিয়েছে। তাই এই গ্রামের 10 জন বিলাসদার নামে বাজে কথা বললেও আমার কাছে বিলাসদা দেবতা। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আর তুমি যাকে দেবতা বলছো, তুমি জানো সেই মানুষটা এই গ্রামে আর 5 জনের কত ক্ষতি করেছে, কত সর্বনাশ করেছে। তাতে আমার কি? আমি তো আমার স্বপ্নকে হাতের মুঠোর মতো পাচ্ছি। বাবা, নিজের স্বার্থের জন্য শুধুমাত্র গোর্খাল্যান্ডের মতো পশ্চিমবঙ্গের শরীর থেকে পাহাড়কে তুমি আলাদা করতে চাইছো। আপনি বলতে পারেন না বাবা, ওই চাকরি তুমি ছেড়ে দাও দাদা। একবারও কি ভেবে দেখেছিস এতগুলো দিন আমি কি করে কাটিয়েছি? ওই কটা টাকা মাইনে পেতাম বলে তোকে দিন রাত টিউশনি করে আমি লেখাপড়া শিখিয়েছি। আমি নিজে না খেয়ে প্রতি মাসে তোকে আমি টাকা পাঠিয়েছি। আর আজ যখন আমি 2টো টাকার মুখ দেখছি, তখন সেই চাকরিটা তুই আমাকে ছেড়ে দিতে বলছিস? তাহলে খুলে শুনে রাখ, ওই বিলাসদার দেওয়া চাকরি আমি ছাড়বো না, ছাড়বো না। আমার কথা দাদা না শোনাও, তোমাদের কথা শোনায়, তাহলে আমার দাদাকে একটু বুঝিয়ে বলো না। তোমাদের কথা নিশ্চয়ই শুনবে, তুমি অন্তত কিছু বলো। কি করবো আমি? অভাব তোমার দাদাকে করে দিয়েছে ক্লান্ত, আর ওই বিলাস বর্মন তোমার দাদা সেই ক্লান্ত শরীরটাকে সুরার হাতে শুয়ে দিয়েছে। আর আমি তোমার দাদা চোখ হয়ে গেছে বন্ধ, আর বন্ধ হয়ে যাও অন্ধ মানুষের ঘুম। আরে আমি তো ছাড়, স্বয়ং ভগবানও ভাগাতে পারবে না। ফুলকি স্বয়ং ভগবানও ভাগাতে পারবে না।
এদিকে সারা বাড়িটা গোবর গন্ধে সিনেমা খেয়াল আছে ইচ্ছা করছে কাজ ছেড়ে দে পালায় 24 ঘন্টায় 42 বার বলছিস কাজ ছেড়ে দে। তা কাজ ছেড়ে দিয়ে কোথায় যাবি রে গল্প লাটুর বেটা বলে গানে কেন বইয়ের কাছে চলে যাবো পড়াশোনার পর কান্না মাথা গরম হবে ঠাকুমা ও কি করেছে জানো আমি কলকাতায় কারখানে কাজ করতাম বলে 1 বছর বাড়ি যেতে পারিনি আর মালিকও ছুটে যাচ্ছি 1 বছর পর যখন গায়ের বাড়িতে এর কাছে গেলাম তখন গিয়ে দেখলাম আমার বউয়ের কোলে বাচ্চা আমার রেগে গিয়ে মাথা গরম হয়ে গেছে জিজ্ঞাসা করে আমি তো 1 বছর বাড়িতে ছিলাম না তোর কোলে বাচ্চা কোথা থেকে বউ মুখ কেসে কি বলে জানা তুমি ছিল কি হচ্ছে ওই পাড়ার শিবু তো ছিল তাই তো এত লেগে যাবার কি আছে তোর বউ তো তোর উপকারই করেছে রে তোমার কি মাথা খারাপ হচ্ছে ঠাকুমা অন্য লোকের বাচ্চাকে আমি নিজের ছিল মনে করে কোলে তুলে আদর করবো ওরে না ঘরের মেয়েকে বউ ভেবে ঘরের দরজা তুমি বন্ধ করতে পারো আর অন্য লোকের ছেলেকে ছেলে ভেবে তুমি কোলে তুলে নিতে পারো না ঠাকুমা সামনে আচ্ছা থামলাম কোথায় ওর কাছে কাছে একটু মলম লাগাতো না কিন্তু নুনের চিটা দিচ্ছে মাঝে মাঝে মনে হয় না আত্মহত্যা করে এই বয়সে কেন মরবি রে তার থেকে আমি একটা কথা বলছি শোন না মোবাইল ফোনের মতো তোরও চার্জটা কমে গেছে ভালো কথা বলছি শোন তুই কদিন ছুটি নিয়ে বাড়ি যা বইয়ের ছোঁয়া পেলে না দেখবি তোর একেবারে ফুল চার্জ হয়ে যাবে ইচ্ছে করবে না ঠিকই বললো ঠাকুমা আমার টান করছে আচ্ছা আমার বাড়ি যাই তা আমরা তো তোকে কেউ বাড়ি যেতে বারণ করিনি আরে যেতে হলে যা 2 দিন ঘুরে হয় তবে হ্যাঁ যেতে হলে আজই যা কারণ মাসখানেক পর আমি সিঁদুর বিয়ে ঠিক করেছি আর কিন্তু ছুটি পাবি না বলে দিচ্ছি মাসখানেক পর ছুটি পাবি না মানে কেন রে খোকা কারণ আমি সিদ্ধার্থের বিয়ে ঠিক করেছি মাগো কি বলছেন কর্তা আমাদের ছোট বাবুর বিয়ে হ্যাঁ রে এই খবরটা দিবার জন্যই তো এই ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে সোজা আমি এখানে চলে এসেছি তা ভালো মরার আগে তবু নাচবের মুখটা দেখে যেতে পারতো হ্যাঁ রে ঠাকুর মশাই কবে দিন ঠিক করলো রে আগামী মাসের 10 তারিখে গো মা হ্যাঁ বুধবার গোধূলি লগ্নে সামনের মাসের 10 তারিখ তার মানে হাতে তার বেশি দিন সময় নেই বচ্চার বাড়ির একমাত্র বংশধরের বিয়ে বলে কথা নমনম করে তো 24 সালে পরে হবে না আত্মীয় স্বজন কুটুম্বিগুলো এদের সবাইকে নেমন্তন্ন করতে হবে বাড়িতে চৌকি করতে হবে গায়ে হলুদের জন্য এদের বলতে হবে আরে বলিটা এই কদিনের মধ্যে তুই এতটা ছেড়ে উঠতে পারবি তো বাবা সারতে হবে মা সারতে হবে যেমন করেই হোক আমাকে সারতে হবে কারণ সামনের মাসের ওই 10 তারিখ ছাড়া আর কোনো বিয়ের লগ্ন নেই গড আল্লাহ ভগবান চিন্তা নাই কর্তা চিন্তা নাই আমি আছি না জুতো সেলাই চন্ডিপার আমি একাই সামলে নেব আরে সে নয় বুঝলাম আপাতত যা ওই মন্দির তলায় ক্লাব ঘরে সিধু কিরাম খেলছে ওকে গিয়ে বল আমি ডাকছি আচ্ছা আমি এইবারই হবুবরকে একটু বল করার জন্য আমি একদম ধরে নিয়ে আসছি কাকা 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 দেখছো মা দেখছো সিঁদুর বিয়ে হবে শুনে ওই বেটার চোখ আনন্দে একেবারে চকচক করে উঠেছে তো করবেই রে সে তো করবেই সবাইকারই তো আনন্দ হবে কিন্তু আজকের এই আনন্দের দিনে আমার বড় বৌমার থাক বা থাক ওই অতীতটাকে মনে রেখে কি লাভ মা আমি ভুলতে চাই বিদিশা স্বার্থপরের মতো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল
ওকে মনে রেখে কি লাভ বা কি লাভ? আমি তো ওর থেকে সারা জীবন কিছু চাইনি, শুধু বলেছিলাম পাশে থেকো। ও আমার এতটুকু চাওয়া পূরণ করতে পারলো না গো মা। বুকে ঝড় উঠলে চোখ দিয়ে যে বৃষ্টি পড়বে গো মা। তুমি তো জানো গো মা, তুমি তো জানো বিদিশা বছরে একবার যখন বাপের বাড়ি যেত তখন বলে যেত তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সেই 4 বছরের শিশুকে আমার কোলে তুলে দিয়ে সেই যে হাসপাতালে গেল, আর সে ফিরে এলো না মা, আর সে ফিরে এলো না। ওই সিঁদুর বাবা আর তুই সিঁদুর। আজ আজ এই ভট্টাচার্য বাড়ির বংশধরের বিয়ে, এই ভট্টাচার্য বাড়ির ঝাড়বাতি গুলো তো তোকে নিজের হাতে চালাতে হবে। শুধু কি তাই কাকা বাবু, শুধু কি তাই? এই বাড়ির সঙ্গে সঙ্গে ভগবানপুরের দায়িত্ব আপনাকে নিতে হবে। একই বিলাস, তুমি আমার বাড়িতে এই কেন কাকা বাবু, আমি কি এই বাড়িতে আসতে পারি না? তুমি এই ভগবানপুরে আছো এত বছর, একটা বছর কিন্তু এই দশমীর দিন তুমি আমার বাড়িতে আসো, তা হঠাৎ তোমাকে? ও এই কথা, এই কথা। আচ্ছা তাহলে একসঙ্গে সব বিজয় কোনো আমি সেরে নিচ্ছি। কেন থাকবে, কেন ডম্ব থাকবে কেন? এই ভগবানপুরের একমাত্র গুরুজন বলতে আপনি তো একমাত্র জীবিত আছেন। তোমার এ বাড়িতে আসার কারণটা কি আমি জানতে পারি? হ্যাঁ ঠিক আছে, তা আমি ঠাকুমা বিজয়ের পর প্রণাম করলে আপনি কি সবাইকে নারকল নাড়ু খান, এটা আমাকে নারকল নাড়ু খাওয়াবেন না? সেটা আমি খুব ভালো করেই জানি। এখন তুমি যে কাজে এসেছো সেটা তুমি মানে মানে মিটিয়ে এখান থেকে বিজয় হয়ে যাও। তবে হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, শুনো। বিজয়ের দশমীর পর থেকে লক্ষ্মী পুজোর বিসর্জন পর্যন্ত আমি সবাইকে নাড়ু দিই। এবার তুমি ঠিক করে নাও কোনটা খাবে, নাড়ু না ছাড়ু। এই ঠাকুমা খুব মজার মজার কথা বলে, তাই না কাকা বাবু? তোমার আসার কারণটা এখনো আমি জানতে পারলাম না বিলাস। শুনলাম সীতা তো বিয়ে ঠিক করেছেন ফুলকির সাথে। কেন, এতে কি তোমার আপত্তি আছে নাকি? এই আপত্তি কি বলছেন কাকা বাবু, আপত্তি কি বলছেন? আরে এইটা শোনার পর তো মনটা আমার আনন্দে নেচে উঠেছিল, আর সেই জন্যই তো এই বাড়িতে আসা। আসলে কি জানেন কাকা বাবু, আমি ছোটবেলা থেকে এখানেই আছি, আর এখানে আপনারাই হচ্ছেন আমার একমাত্র আপনজন। সিদ্ধার্থ আমার নিজের ভাইয়ের মতো, তাই এই বিয়েতে যত খরচা হয় আমি করবো। না 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 না, তা কি করে সম্ভব হয়? আরে ছেলেটা তো আমার, তাছাড়া এই বিয়েটা সম্পূর্ণ করতে আমার কোনো অসুবিধা হবে না। তা আমি জানি কাকা বাবু, তবু তো আমি বলবো আমি তো আপনার ছেলের মতন। এই তাই বলছিলাম কি মানুষ কেনার জন্য বিয়ে কেনা শুরু করেছেন, এখন আমাকে থামানোর জন্য কাকা বাবুকে কিনতে এসেছেন, তাই না বিলাস বর্মন? কত বড় হয়ে গেছে ফুলকি, তোমাকে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। নাটক বন্ধ করো বিলাস বর্মন। গ্রামে এসে আমি তোমার সমস্ত কথা কিন্তু জেনে ফেলেছি। গ্রামের সহজ সরল মানুষ তোমার ভয়ে থেমে থাকলেও আমাকে থামাতে পারবে না। আর আমাকে থামাতে গেলে তোমাকে বারে বারে যেতে হবে থানায় ঘুষ দিতে। আর তোমাকে থামানোর জন্য আমি মাত্র একবার মহাকারণে যাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। ভেবে দেখো বিলাস বর্মন, এখন তুমি কি করবে? সুস্থ জীবনে ফিরে এসে গীতা পাঠ করবে, না মানুষের ক্ষতি করতে গিয়ে তুমি চিতায় উঠবে? চিতায় এসব কি বলছো তুমি? তুমি আমার নামে যা কিছু শুনেছো সব মিথ্যে। আমি প্রত্যেকদিন সকালে 2 কথা রামকৃষ্ণ কথা মৃত না বলে এই জলস্পর্শ করি না, আর আমি করবো মানুষের ক্ষতি? এই তুমি বিশ্বাস করো ফুলকি, আমি এই গ্রামের জন্য এই সত্যি সত্যি কিছু করতে চাই। এটা ভালো কথা। তাহলে তোমার সেই হাট করার জমিটা ওই কলেজ তৈরি করার জন্য দান করে দাও। করলাম। আচ্ছা
কি বলছো তুমি? তুমি কি সত্যি সত্যি জমিটা কলেজ করার জন্য দান করে দিলে? আরে নিশ্চয় দেবো কাকাবাবু, নিশ্চয় দেবো। আরে শুধু জমি নয়, এই গ্রামের দায়িত্ব আমি আপনাকে দেবো। আর কিছুদিন পর তো পঞ্চায়েত ভোট, তাই আমি চাই আপনি ভোটে দাঁড়ান এবং জিতুন। এসব কি বলছো? আমার নিজের কানকেই তো আমার বিশ্বাস হচ্ছে না। না না, আমি এসব পারবো না। তবে তুমি যা বলছো আমাকে নির্বাচনে দাঁড়াতে হবে। আরে হ্যাঁ, দাঁড়াবেন দাঁড়াবেন, সব ব্যবস্থা আরে আমি করে দেবো আমি। না 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 না, এসব আমার দ্বারাই হবে না। আরে কেন হবে না কেন? ফুলকি, তুমি তো এই গ্রামের ভালো চাও, তা কাকাবাবুকে বোঝাও আমি না এই গ্রামের ক্ষতি করছি, কিন্তু কাকাবাবু তো ক্ষতি করবেন না। আরে না, কথাটা তো সত্যি। গ্রামের মানুষের উন্নতি করার জন্য একজনকে না একজনকে তো হাল ধরতেই হবে কাকাবাবু। এই ভগবানপুর গ্রামে ভালো হোক সেটা তো আমি চাই রে ফুলকি, তবে এত বড় দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার নেই। কেন কাকাবাবু? আমার মাথায় কোনো কাজ করছে না। আমি কিছুদিন চিন্তা করি, তারপর তোদেরকে আমি খুলে বলবো। আমি এখন আসছি। কি ফুলকি, এবার আর আমার প্রতি রাগ নেই তো? কলেজে জমি দান করলাম, কাকাবাবুকে গ্রামের উন্নতির জন্য দায়িত্ব দিলাম, তোমার দাদাকে চাকরি দিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো আমি যা কিছু করেছি সব তোমার জন্য করেছি। হ্যাঁ ফুলকি, হ্যাঁ তোমার জন্য। সেদিন তোমাকে দেখার পর থেকে আমি কেমন হয়ে গেছি, দিনে তারা দেখছি আর রাতে রোদ পোয়াচ্ছি। আমি তোমার প্রেমে এমন পাগল হলাম রে, আমি তোমার প্রেমে এমন পাগল হলাম রে, দেখেছে বলে ভূতে আমার ধরেছে, আমি তোমার প্রেমে এমন পাগল হলাম রে, আমি তোমার প্রেমে পাগল হলাম রে, পাগলিরাও আমাকে পাগল বলে ডাকে। তোমাকে আমি ভালোবেসেছি কি ভালোবেসে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। ভালো করে জানো সিদ্ধার্থকে ছাড়া আমি কাউকে কখনো কোনোদিনও বিয়ে করব না। আরে আরে বিয়ে তো তুমি ওই সিদ্ধার্থকেই করবে, আমি নিজে থেকে তোমার দাঁড়িয়ে বিয়ে দেবো। খুব কষ্ট হবে, আমার চোখ পেটে জল বেরিয়ে এই নদীতে পরিণত হবে। আমি সব মেনে নেবো, সব। আমি শুধু চাই তুমি এই খুব দুষ্টু না, খুব দুষ্টু, এই বুঝেও না বোঝার বাংলা। আমার কেবল একটাই দাবি, আমি শুধু চাই ওই আইবুড়ো ভাতের মতন আইবুড়ো ফুল সত্যতা তুমি আমার সঙ্গে পরে পরে। ও ফুলকি চেঁচায় না, কানে লাগে। গেট আউট, আই সে ইউ গেট আউট। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জমি নেবে অথচ আমি দেবে না, তা বললে তো চলবে না। আরে তোমাদের মতো মেয়েরা জন্মই শুধু আমাদের মতো পুরুষদের আনন্দ দেওয়ার জন্য না, আমাদের মতো মেয়েরা শুধু আনন্দ দেওয়ার জন্য জন্মায় না, বিলাস বানন। তোমার মতো জানোয়ারের কানে একটা চড় মেরে তাদের সোজা পথটা চিনিয়ে দেওয়ার জন্য। চোর মারলো। তোমাকে নিরাশ করে কি করে বলো তো? তুমি বিয়ের আগে আমার সঙ্গে আইবুড়ো ফুলসজ্জা করতে চাইছিলে, তাই এই জীবনে তো তোমার সঙ্গে আমার আইবুড়ো ফুলসজ্জা থাকবে না, তাই আইবুড়ো চট্টমের আমি তোমাকে বুঝিয়ে দিলাম। বলো কেমন লাগলো তোমার? গালে মারলে বুকে লাগলো, কিন্তু বুক কাজে এবার ধরফর করছে ফুলকি। ওই ধরফর করা ভূত নিয়ে বেশি তরবর আর বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু যে কোনো সময় জীবনটা ক্রিকেট খেলার মতো, আর ক্রিকেট খেলা খুব শক্ত খেলা। 4-6 ওয়াইড রান অনেক নিয়ম, তা জেনে শুনে
খেলতে নেমেছো তো? হ্যাঁ, চিন্তা করো না বিলাসবাবু, চিন্তা করো না। এটা ওয়ানডে খেলা, বৃষ্টি বলো আর 20-20 বলো, সেঞ্চুরি না করে কিন্তু আমি মাঠ থেকে নামবো না। তোমার কপিনের শেষ পিরিয়ডটা আমি ফুলকি, তুমিও শুনে যাও, আমার নাম বিলাস বর্মন। বিলাস, আমি সবাইকে বানাই লাশ, আর তোমাকে বানাবো আমি জীবন্ত লাশ।